সমকালীন ইন্টারনেটের ব্যবহারে বাং হয়ে ওঠা মানে ব্যক্তি হয়ে ওঠার আগেই একটা জনপ্রিয় উক্তি বা পাঞ্চলাইন হয়ে ওঠা। এই সংক্ষিপ্ত জাতিবাচক নাম একটা বিশাল ভাষিক জনগোষ্ঠীকে বাংলার ক্ষেত্রে যা প্রায় 270 মিলিয়ন মানুষ বলেন এবং যা মাতৃভাষী সংখ্যায় বিশ্বের বৃহত্তম ভাষাগুলির মধ্যে অন্যতম, একটিমাত্র স্নেহমিশ্রিত পরিহাসের দল বা সেলেবলে সংকুচিত করে, যা মিম হিসেবে, সেলফ ডেসক্রিপশন হিসেবে এবং ব্র্যান্ড উপসর্গ হিসেবে চলাচল করে। এই সংকোচনের একটা দীর্ঘ বংশানুক্রম রয়েছে। ভ্যানশনেরও যেমন নথিভুক্ত করেছেন, ঔপনিবেশিক তাত্ত্বিকরা মার্জিত বাঙালিপনাকে ব্যঙ্গ করেছিলেন এবং বাঙালি পুরুষদের নারীসুলভ, দুর্বল, অযুদ্ধপ্রবণ এবং দাম্ভিক হিসেবে বর্ণনা করেছিলেন। তারা একটি গদবাঁধা ধারণা উত্তর ঔপনিবেশিক যুগে আংশিকভাবে উল্টে দিয়ে পরিণত হয় বাঙালি দৃঢ়তা, সম্প্রসারণবাদ, অবজ্ঞা এবং কূটকৌশলের ধারণায়। এবং 19 শতকের যে ভদ্রলোক বাংলাকে অধিকার করেছিল এবং সফলভাবে নিজেদের এক নতুন ভারতের পথ প্রদর্শক হিসেবে দাবি প্রতিষ্ঠা করেছিল, তারা অন্যান্য সমাজ এবং অন্যান্য ভাষাভাষীদের কাছ থেকে সমালোচনামূলক কণ্ঠস্বরের একটা ধস উস্কে দিয়েছিল, যারা বাঙালিকরণ এর বিরোধিতা করেছিলেন। ফলে ডিজিটাল বাং ইতিমধ্যেই ভারবাহী হয়ে আসে। এটা এমন একটা সাবজেক্ট পজিশন যা সাংস্কৃতিক শ্রেষ্ঠত্ব দাবি করা এবং খামিক সেলফ ডেপ্রিকেশনের মধ্যে, ডমিনেন্ট এবং পেরিফেরাল এর মধ্যে ঐতিহাসিকভাবে নারী সুলভতার অভিযোগে অভিযুক্ত এক পৌরুষত্বের এক ক্ষতিপূরণমূলক অতি পুরুষত্বপূর্ণ পারফরমেন্সের মধ্যে দোদুল্যমান, যে পারফরমেন্সকে প্ল্যাটফর্ম ইকোনমি সমৃদ্ধভাবে পুরস্কৃত করে। এই উত্তরাধিকারী ইন্টারনেট কালচার যা করে তা বৈশিষ্ট্যগতভাবে মিতব্যয়ী। এটা একটা ভারাক্রান্ত অ্যাথ্রোনেমকে পরিণত করে এমন কিছুতে যাকে সোশ্যাল লিঙ্গুইস্ট বা সেলফ রেফারেন্সিয়াল নাউন হিসেবে চেনেন, একটি নাম যা কোনো গোষ্ঠী নিজেকে দেয় বিলংইং বা পরিচয় হিসেবে চিহ্নিত করতে। রয়েক মারিন দেখান কিভাবে ইউথ ফ্যান্ডমরা তৈরি করে সেলফ রেফারেন্সিয়াল অ্যাংলিসিজমস কোনো নির্দিষ্ট শিল্পী বা দলের অনুরাগী গোষ্ঠীর ডাকনাম হিসেবে ব্যবহৃত আত্মনির্দেশক অ্যাংলিসিজম এবং হাইব্রিড লাউন। এই ব্যাপারটা গড়ে তোলে একটা নতুন ধরনের নাম সংক্রান্ত মাইক্রোসিস্টেম এবং এখানে নামবাচক বিশেষ্য একটা উৎপাদনশীল প্রত্যয় মিলে একটা পরিচয় তৈরি করে। দ্য বাং গাই এর বাং ঠিক এই ধাঁচেই কাজ করে। এটা একটা এথনোগ্রাফিক ডেসক্রিপ্টর, এর চেয়ে বরং বেশি করে আইডেন্টিটি বা পরিচয়কে ধারণা করা এবং একটি এন্ডোসেন্ট্রিক ইন গ্রুপ বা দলগত পরিচয় নির্দেশ করার একটা শব্দগত কৌশল। হাস্যরস এবং বিপণন চিহ্ন গোড়া থেকেই একটা অবজেক্ট এবং গাই নামক জেন্ডার্ড নাউন বা লিঙ্গগত বিশেষ্য পদ আগে থেকেই ইঙ্গিত করে যে সেই ব্যক্তি পুরুষ হিসেবে খোদকৃত। প্রতিটি ক্রিয়েটিভ রেসপন্স সৃষ্টির মুহূর্ত ক্রিয়েটারকে ঘিরে থাকা বাস্তুবিদ্যাতে প্রথিত থাকে। যখন 2017 সালে ভারতে সুলভ হোবোটারা এলো এবং বাংলা ভাষার দর্শক সংখ্যা দ্রুত বিস্তৃত হলো, তখন এক তরুণ, প্রধানত পুরুষ, বিষমকামী সম্মতিত ইউটিউবকে আবিষ্কার করলো ডিস্ট্রিবিউশন চ্যানেল হিসেবে নয়, বরং একটা পরিবেশ হিসেবে। নিজস্ব ট্রেন্ড, নিজস্ব কমেন্ট কালচার এবং রিওয়ার্ড স্ট্রাকচার এর আবহাওয়া সমেত এক আবাসভূমি হিসেবে। কিরণ দত্তর নিজের গতিপথ, একটি অসমাপ্ত ইঞ্জিনিয়ারিং ডিগ্রি এবং প্রত্যাখ্যাত চিত্রনাট্য রচনা প্রস্তাব থেকে এমন এক চ্যানেলে যা কয়েক মাসের মধ্যেই প্রথম 1 লক্ষ সাবস্ক্রাইবারে পৌঁছায়, পুরনো বাঙালি মিডিয়া থেকে বিচ্ছিন্নতা নয়, বরং এই নতুন বাস্তর সঙ্গে অভিযোজন হিসেবে এই ব্যাপারটা আলোচনা করা যায়। এই অভিযোজনের উদ্দেশ্য হলো একটা চারপাশে ছড়ানো অবাস্তব ইন্টারনেট উপস্থিতিকে ভৌত মানে রূপান্তরিত করা, যেখানে আয়, গতিশীলতা, স্বীকৃতি এমন একটা শরীর তৈরি করে, প্রতিষ্ঠান তৈরি করে পৃথিবীতে, যার গুরুত্ব সহজেই পাওয়া যায়। বিভিন্ন ভিডিও নির্মাতাদের নিয়ে অ্যাঞ্থ্রোপোলজিক্যাল কাজ এই রূপান্তরে কি জড়িত তা স্পষ্ট করতে সাহায্য করে। অলসেন স্পষ্টভাবে গোয়াফম্যান এর স্বকীয় পরিভাষায় যুক্তি দেন, দ্য ইউটিউব ভিডিওস মেক দ্য ইউটিউবার্স। ইউটিউব ভিডিওই ইউটিউবারদের তৈরি করে। এই ভূমিকা কন্টেন্ট দ্বারা প্রকাশিত হয় না, বরং তারই মধ্য দিয়ে নির্মিত হয়। এই সেটিং এ আত্মর ধারণার একটি সম্প্রসারণ ঘটে। গুরুত্বপূর্ণভাবে তার গবেষণার অধিকাংশ ক্রিয়েটর শুরু করেছিলেন বেসড অন কিউরিয়াসিটি বা কৌতূহল থেকে, এবং মুনাফার উদ্দেশ্যের চেয়ে বরং বর্ণনা করেছিলেন এই সেন্স অফ ফ্রিডম বাই মেকিং ভিডিওস, এই ক্রিয়েটিভ ফ্রিডম। ভিডিও বানানোর মধ্য দিয়ে এক স্বাধীনতার অনুভূতি, এক ক্রিয়েটিভ ফ্রিডম বা সৃজনশীল স্বাধীনতাকে উল্লেখ করা হয়েছে এখানে বারবার। এর ফলে তৈরি হওয়া পার্সোনা আর অডিয়েন্স বা দর্শক গোষ্ঠীর মধ্যে সামঞ্জস্য রেখে গঠিত এই ব্যাপারটি। এবং অ্যালাজিল এর একটি মাইক্রো সেলিব্রিটি নিয়ে গবেষণা দেখায় যে যশ এর সন্ধানে তিনি এমন এক পার্সোনা উপস্থাপন করেছিলেন যা তার টার্গেট অডিয়েন্স এর কাছে সরাসরি আকর্ষণীয় হবে, এবং একটি কৌতুকপূর্ণ এবং রসিক দিক ব্যবহার করেছিলেন তিনি একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করতে। বাংলা খামেরি ইউটিউব ঠিক এই
ধরনেরই হাস্যরঞ্জক সম্পর্ক তৈরির কাঠামোর উপরই নির্মিত, যা স্থানীয় উপভাষায় এক স্থানীয় কল্পিত জনসাধারণের উদ্দেশ্যে পরিবেশিত হয়। কিন্তু স্বাধীনতার ভাষা একটি কঠিনতর পলিটিক্যাল ইকোনমি আড়াল করে এবং ক্রিটিক্যাল স্কলারশিপ জোর দেয় যে সেটার নাম আমাদেরকে নিজে থেকেই দিতে হবে। জাফি যে ক্রিয়েটিভ অ্যাসপিরেশন তরুণদের প্ল্যাটফর্মে টেনে আনে তাকে তিনি বলেন অ্যাসপিরেশনাল লেবার, এমন এক উৎপাদনশীল কাজ যা এখন করা হয় ভবিষ্যতের সোশ্যাল এবং ইকোনমিক ক্যাপিটাল এর আশায় এবং যা টিকে থাকে যে কেউ সফল হতে পারে এই উদ্দীপক আশ্বাসের জোরে। যদিও আকাঙ্ক্ষীদের জন্য পুরস্কার ব্যবস্থা অত্যন্ত অসম এবং অ্যাটেনশন জোগাড় করতে থাকা একজন ক্রিয়েটর যা করেন তার অনেকটাই অ্যাবজেন এর ভাষায় ভিজিবিলিটি লেবার বা দৃশ্যমান থাকার একটি স্থায়ী মনিটাইজেবল উপস্থিতি সাজিয়ে রাখা নিরন্তর প্রায় বিনা পারিশ্রমিকের শ্রম। বাঙালি ইউটিউবার যে ফিজিক্যাল ভ্যালু খোঁজেন তা বিপুল অধিকাংশের জন্যই এক চিরস্থগিত প্রতিশ্রুতি এবং ওয়াসেন এর অংশগ্রহণকারীরা যে স্বাধীনতার কথা বলেন তা সেই মজুরবিহীন সেলফ ডিসিপ্লিনিং এর স্বাধীনতা, যিনি এমন এক সিস্টেম এর সমস্ত ঝুঁকি বহন করেন যা মাত্র গুটি কয়েককে পারিশ্রমিক দেয়। এই পার্থক্যের লিঙ্গ বিশ্লেষণে ঢুকলে অত্যন্ত গুরুত্বপূর্ণ চিত্র আমরা খুঁজে পাই, কারণ জাফি এবং অ্যাবেটেন দুজনেই জোর দেন যে অ্যাসপিরেশনাল এবং ভিজিবিলিটি লেবার ফেমিনাইজ, অথচ তার রিওয়ার্ড তা নয়। উপস্থিতিকে দামে রূপান্তরিত করার এই প্রক্রিয়া দেখা হওয়া এবং সম্মানিত হওয়ার পুরনো সম্পর্ককেও নতুন করে সাজায়। মিয়ার্স এবং বোভে যুক্তি দেন যে একসময় জনসমক্ষে দৃশ্যমানতা এবং যশ দৃঢ়ভাবে যুক্ত থাকলেও নতুন মিডিয়া অ্যাটেনশন ইকোনমিতে এরা বিচ্ছিন্ন হতে পারে। বহু ভাইরাল ক্রিয়েটর রেপুটেশন থেকে বিচ্ছিন্ন দৃশ্যমানতা, স্বল্পমেয়াদী রোমাঞ্চ এবং তাৎক্ষণিক আর্থিক লাভের সন্ধান করেছিলেন, কিন্তু তারা তাদের নিজেদের পেজে পুরো নামটুকুও দেননি এবং যে বাঙালি কমেডিয়ান তার গভর্নমেন্ট নেম বা স্বনাম এর বদলে একটা জনরা ব্র্যান্ডেড সিউডোনেম বা ভুয়ো নামের ব্যবহার করেন, তিনি ঠিক এই বিচ্ছিন্নকরণে অংশ নিচ্ছেন। বাংগায় হলো ভিজিবিলিটি বা দৃশ্যমানতার একটা একক যা আয় এবং নাগাল অর্জন করতে পারে সেই রেপুটেশনাল স্ট্যান্ডিং অর্জন না করেই, যা পুরনো বাঙালি সাংস্কৃতিক প্রতিষ্ঠান, লিটারারি ম্যাগাজিন, আর্ট ফিল্ম ইন্ডাস্ট্রি তাদের বিশিষ্টজনের জন্য সংরক্ষিত রাখত। ইন্টারনেট যে ক্ষেত্রে এই শারীরিক রূপকে আকৃতি দেয় তা হলো মনোযোগের এক পরিকাঠামো, স্বয়ংক্রিয়ভাবে যশ এর কোনো পরিকাঠামো নয়। তবু এই বাস্তব ব্যবস্থা যা বিতরণ করে তাকেই আবার অবমূল্যায়িত করে। এখানে জ্যাফ ফাঙ্ক এর দোমা বঙ্গালটের এর ভাবনা অপ্রত্যাশিতভাবে প্রাসঙ্গিক। শিল্পের আনুষ্ঠানিক মাত্রা নিয়ে বলতে গিয়ে বঙ্গালটের মন্তব্য করেন যে গত 30 বছরের বহু প্রযুক্তি এবং বিতরণ ব্যবস্থা এই আনুষ্ঠানিক ক্ষমতা এবং প্রতীকী ক্ষমতাকে অবমূল্যায়িত করেছে এবং তিনি সতর্ক করেন যে সমকালীন সিস্টেমগুলি মনোযোগ দেয় ফলাফলের উপর, সবটাই আউটপুট নিয়ে। এবং এই অন্তর্দৃষ্টি বাঙালি ইউটিউবারের পরিবেশের কেন্দ্রে থাকা একটি দ্বন্দ্বের নাম দেয়, যে পরিকাঠামো সেই হাস্যরস থেকে ছিনিয়ে নেয় আনুষ্ঠানিক দুর্লভতা, সমবেত জনগোষ্ঠী, একক উপলক্ষ যা একসময় তাকে সিম্বলিক ওজন দিত। তাই ক্রিয়েটরকে নতুন করে আনুষ্ঠানিক ব্যাপারটি নির্মাণ করতে হয় পুনরাবৃত্ত পরিকাঠামোর মাধ্যমে, জনপ্রিয় জনউক্তি বা ক্যাশ প্রাইজের মাধ্যমে এবং একতরফা সম্বোধনের অনুভূত অন্তরঙ্গতার মধ্য দিয়ে। ঠিক এই কারণেই যে মিডিয়াম এই প্রত্যেকটি ব্যাপারকে প্রত্যেকটা মুহূর্তে পুনর্ক্ষয় করে দেয়। বাঙালি ইন্টারনেট কালচার যে স্বায়ত্তশাসন অর্জন করেছে তার সবচেয়ে টেকসই প্রমাণ হলো এটা একটা নেমিং কনভেনশন তৈরি করেছে। দ্য বাঙ্গাই কোনো বিচ্ছিন্ন হ্যান্ডও নয়, বরং এটা একটা লেক্সিকন এর বীজ, যেখানে বাং ক্রিয়েটরদের এক বংশধারার পারিবারিক নাম হিসেবে কাজ করে। সপ্তর্ষি চক্রবর্তী এবং এনসিআর সাইফ পরিচালিত কলকাতার রান্নার চ্যানেল বাং ইটস সেই ক্রমপ্রসারণ অনোমাস্টিক ক্ষেত্রের সবচেয়ে বিশিষ্ট সহোদর। এটাই সেই মাইক্রোসিস্টেম যুক্তি যা রোইক মারিন বর্ণনা করেন মিউজিক ফ্যান্ডম থেকে প্ল্যাটফর্ম অথরশিপ এ স্থানান্তরিত হয়ে একটি ভাগ করা রূপমূল বা মরফিম, যা অডিয়েন্সকে তৎক্ষণাৎ কোনো ক্রিয়েটরকে একটি সুপরিচিত কালচারাল জনরার মধ্যে চিহ্নিত করতে দেয়, আবার উপসর্গর পরে আসা স্বতন্ত্র বাড়ি গাই ইটস কে পৃথক করে। ক্রিয়েটরদের ইউজার নেম নিয়ে গবেষণা দেখায় এর নির্মাণ কতটা সচেতন। ইয়াও এবং মোহাম্মদ নাইজেরিয়ান টিকটক হ্যান্ডেল বিশ্লেষণ করে যুক্তি দেন যে ইউজার নেম নিছক সরল লেবল নয়, এগুলো সচেতন নির্বাচন যা ব্যক্তিগত সাংস্কৃতিক বা সামাজিক পরিচিতি প্রকাশ করে। অনলাইন স্পেসে ডিজিটাল কলিং কার্ড হিসেবে কাজ করে। তারা নেম ট্যাগস বা তারা হলো স্বকীয় নামাঙ্কিত ট্যাগ যা একজন ক্রিয়েটরকে একটি কালচারাল ল্যান্ডস্কেপ এ প্রথিত করে, ও নেট ট্যাগস যা নির্দিষ্ট ট্রেন্ড বা ডিজিটাল কমিউনিটির সঙ্গে যুক্ত হতে গড়া। এই দুটো ব্যাপারের মধ্যে পার্থক্য করেন তারা এইভাবে। বাং দ্বৈতভাবে খোদকৃত, এটা একটা নেম ট্যাগ বা নামের অংশ যা একটি জনরা কে বাজারজাত করে। একই লেখকেরা লক্ষ্য করেছেন যে তাদের অধ্যয়ন করা হ্যান্ডেল এর 40% অফিশিয়াল
বা রিও এর মতো শব্দ যুক্ত ছিল যাতে বিশ্বাসযোগ্যতা প্রতিষ্ঠা করা যায়, এবং ছদ্ম পরিচয় নিয়ে উদ্বেগ মোকাবিলা করতে ঠিক সেই অথেন্টিসিটির ব্যাকরণ যা দ্য বং গাই নিজেকে সেই চূড়ান্ত একক গাই বা একক ব্যক্তি বলে দাবি করে আহ্বান করে। এই বাস্তু ব্যবস্থা বা ইকোলজিতে নেইমিং হলো ব্র্যান্ডিং, বিপণনযোগ্যতার প্রথম কাজ, এবং সেই ব্র্যান্ড একটি ভাগ করা কালচারাল বডির উপর প্রথম দাবি। বাঙালি ইন্টারনেট সংস্কৃতি কেবলমাত্র উৎপাদনশীল নয়, এটা দ্বন্দ্বমুখর একটা সংস্কৃতিও বটে, এবং তার দ্বন্দ্বগুলো একটি বৃহত্তর কাঠামোগত সংঘাতকে মঞ্চস্থ করে। বর্ধমানের মানুষ অভিনেতা অঙ্কুশ হাজরার অনুরাগীদের ছড়ানো ভার্নাকুলার ফ্রেজ বর্ধমানের বিস্মালের কথা যদি আমরা একবার ধরি, যার শিথিল অনুবাদ বর্ধমানের এক থাকসেক বা বন্য ব্যক্তি, ওয়াইল্ড আইটেম, কমেন্ট সেকশনের ঠাট্টা, ফ্যান ইন্টারাকশন এবং অ্যাক্টরটির তীক্ষ্ণ পাবলিক পারসোনা নিয়ে সোশ্যাল মিডিয়া রসিকতার মধ্যে বেড়ে ওঠা এই বাক্যাংশটি একটা ঘন ছোট আর্টিফ্যাক্ট, একটি অন্তরঙ্গ সংঘাতের প্রি এস্টাবলিশড বেঙ্গলি কমার্শিয়াল সিনেমা, পূর্ব প্রতিষ্ঠিত বাঙালি বিপণনযোগ্য সিনেমা ব্যবস্থার এবং 2010-এর দশকের শেষে উঠে আসা বাঙালি ডিজিটাল মিডিয়ার আইকনদের মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ সংঘাতের দৃষ্টান্ত। এটা এমন একটা ইয়ার্কি যা একই সঙ্গে বাঙালি স্টারডম বা বাঙালি খ্যাতির মালিকানা নিয়ে একটা সীমানা বিরোধ গড়ে তোলে। ক্রিয়েটর অডিয়েন্স সম্পর্ক নিয়ে স্কলারশিপ ব্যাখ্যা করে কেন এমন এক বাক্যাংশ আদৌ ছড়িয়ে পড়তে পারে। কোরেস আলনসো এবং অ্যালেক্সপুর আলবেজুরি দেখেন যে পরিচয় আইডেন্টিফিকেশনই ছিল দর্শকদের ইউটিউবারদের সঙ্গে যুক্ত হওয়ার প্রধান কারণ, যেখানে ভিউয়াররা তাদের সম্পর্কে এই ধরনের এক অভিব্যক্তি গড়েন যেন তারা তাদের কাছের কেউ সমবয়সীর মতো কথা বলছেন, এমন এক সম্পর্কে যারা তাকে অন্যদের অনুসরণে বলেন দ্বিমুখী বা বাই ডিরেকশনাল, যেখানে ক্রিয়েটররা তাদের অডিয়েন্সের কাছে আবেদন করেন যারা বিনিময় ফিডব্যাক দেন। অসেন একইভাবে একটি পারস্পরিক সম্পর্কের কথা বলেন যেখানে ক্রিয়েটররা অডিয়েন্সকে কোনো উপহার ফিরিয়ে দিতে প্রায় সম্মানবাধ্য বোধ করেন, এবং বর্ধমানের বিস্মালের মতন একটা বাক্যাংশ ঠিক এমনই গিফট ইকোনমির ক্ষুদ্র সংস্করণ। ভক্তরা প্রশংসাটি গড়েন, তারকা আনন্দ প্রকাশ করেন, এবং ইন্ডাস্ট্রিয়াল সেলিব্রিটি ও জনসাধারণের মধ্যকার সীমানা খেলার মধ্য দিয়ে নতুন করে নির্ধারিত হয়। তবে লক্ষণীয় বিষয়টি হচ্ছে গিয়ে যে মাল বা আইরাম শব্দটি নারীদের ক্ষেত্রে প্রয়োগ করলে স্পষ্টতই অবজেক্টিফাইং বা নিম্নরুচির, এখানে তা একজন পুরুষ তারকার প্রতি স্নেহপূর্ণ প্রশংসা হিসেবে কাজ করছে। এটাই সেই জেন্ডার্ড অসমতার প্রথম চিহ্ন বা লিঙ্গভিত্তিক অসমতার প্রথম চিহ্ন যা এই আলোচনা আরো বিস্তারিতভাবে আলোচনা করবে। বাঙালি ইউটিউবার প্ল্যাটফর্মের সঙ্গে সঙ্গে উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন একটা বাধ্যবাধকতা এবং একটা ফাঁদ, সামাজিক জীবনের উপরে একটা আন্ডার বা মিসইনফর্ম জনপ্রিয় লেন্স তাক করেছিল। প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের আচরণ নিয়ে মন্তব্য করে এই ব্যাপারটি আরো এগিয়ে চলে। যত্নের সঙ্গে সামলালে এই মনোযোগ হতে পারত বিপ্লবী, এটি প্রসারিত করতে পারত এই আলোচনা যে আমাদের চারপাশে কোন ধরনের সামাজিক বাস্তবতা রয়েছে এবং তা আমাদের কি কি ক্ষতি করতে পারে। কন্টেন্ট হিসেবে সামলালে এটি ঝুঁকিতে ফেলতো ঠিক সেই দর্শক গোষ্ঠীদের যাদের সম্পৃক্ততা বা এঙ্গেজমেন্ট এর উপর ক্রিয়েটর নির্ভরশীল, এমন এক অডিয়েন্স যা বহু গবেষণা সাক্ষ্য দেয় নিহিত থাকে এমন এক অর্থনীতিতে যারা হেটস এবং নেগেটিভিটি কে পুরস্কৃত করে। বহু ক্রিয়েটরের কাছে এটা পছন্দের চেয়ে বেশি ছিল এই মাধ্যমের প্রণোদনা চাপানো এক বাধ্যবাধকতা। ইন্টারনেট ফেমের সমাজতত্ত্ব এই ব্যাপারটাকে একটা অস্বাভাবিক স্বচ্ছতায় নথিভুক্ত করে। মিয়ার্স এবং বোভে দেখেন যে নেতিবাচক ভাইরাল মন্তব্য ছড়িয়ে পড়া কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য একটা তীব্র সমস্যা যা আরো বাড়ে, কারণ সম্পৃক্ততা অ্যালগোরিদম যা লাইক বাটনের চেয়ে ইমোজিকে বেশি ওজন দেয়, এবং ক্রিয়েটররা ভাইরালিটি এই আসক্তির ভাষায় বর্ণনা করেন এই হাই, অ্যান অ্যাডিকশন, এই রাশ, ডোপামিন ক্র্যাক, একটা নেশা, আসক্তি, একটা ঝোঁক, ডোপামিন ক্র্যাক, অর্থাৎ রিওয়ার্ড রাসায়নিক আর বিপদ কাঠামোগত। এই বর্ণালীর অন্ধকারতম প্রান্তে জেকোলনার দেখান কিভাবে প্ল্যাটফর্ম পরিণত হতে পারে এক এক্সট্রিম স্পিচ এর ফ্রি মার্কেটে, যেখানে প্রভোকেশন সরাসরি সুপার চ্যাট এর মতো ফিচার এর মাধ্যমে মনিটাইজড হয়, যেখানে মুঞ্জার এবং ফিলিপসকে অনুসরণ করে ক্ষতিকর কন্টেন্টের বিস্তার কেবল সাপ্লায়ার নয় বরং অডিয়েন্স ডিমান্ড এর একটি প্রশ্ন হয়ে ওঠে। গবেষক মা বিশ্লেষণ করেন কিভাবে রিয়াকশনারি ক্রিয়েটররা দখল করেন এক অ্যাটেনশন ইকোনমির মধ্যে হিসেবী অবস্থান, যেখানে শ্বেতাঙ্গদের অনুশোচনার পলিটিক্সকে সাবভার্সিভ, স্মার্ট এবং নতুন হিসেবে পুনর্মোড়ক করে প্রচার করে, অথচ অডিয়েন্সদের কাছে বিবেচিত হন সাবভার্সিভ আউটসাইডার হিসেবে। যে বাঙালি কমেডিয়ান মার্জিনালাইজদের হেয় করার দিকে ঝুঁকে পড়েন তিনি ব্যতিক্রম নন, বরং এক বিশ্বায়ন ব্যাকরণের স্থানীয় দৃষ্টান্ত, যেখানে নিন্দুকদের মিছিল হলো ভিজিবিলিটি বা দৃশ্যমানতার সবচেয়ে কম বাধার পথ।
এই ব্যাকরণের একটা আদর্শ সংক্রান্ত কেন্দ্র রয়েছে। মা এবং দ্য কোলনার বর্ণিত রিঅ্যাকশনারি অ্যাটেনশন ইকোনমি অপ্রতিরোধ্যভাবে ইংরাজিভাষী এবং তার ডিফল্ট কন্টেন্ট ক্রিয়েটর শ্বেতাঙ্গ এবং পুরুষ হিসেবে খোটকৃত। তারা যে অল্টারনেটিভ ইনফ্লুয়েন্স নেটওয়ার্কে ব্যবচ্ছেদ করেন তা প্রধানত শ্বেতাঙ্গ মন্তব্যকারীদের এক ক্রস প্রমোশনাল পাইপলাইন। এই কেন্দ্রের বিপরীতে বাঙালি ক্রিয়েটর দ্বিগুণভাবে প্রান্তিক, গ্লোবাল প্ল্যাটফর্মের মধ্যে ভাষিকভাবে ক্ষুদ্র এবং ভারতের মধ্যে আঞ্চলিকভাবে চিহ্নিত। কিন্তু যে ভিজিবিলিটি ইকোনমি নেগেটিভিটি কে চলাচলের সুযোগ দেয় তা এটাও নির্ধারণ করে কে বিনা শাস্তিতে দৃশ্যমান হতে পারে। ব্যানেট ওয়াইজার একে বলেন একটি ইকোনমি অফ ভিজিবিলিটি, যেখানে নারীদের বর্ধিত উপস্থিতি একটি নেটওয়ার্ক পপুলার মিসোজিনি উস্কে দিতে পারে যা তাকে শাসন করে। তাই মার্জিন থেকে ডায়ালেক্টে মার্জিনালিটি নিয়ে মন্তব্য করা মানে এমন এক জনরার চলাচল করা যার লাভজনক ডিফল্ট কখনোই সেই কন্টেন্টকে মর্যাদার সঙ্গে ধারণ করতে তৈরি হয়নি। এবং মোনোপলির মেথ হিসেবে পারসুয়েশন ক্যাপিটাল, যেখানে ফার্স্ট এবং বিগেস্ট এই ধরনের শব্দগুলো পাই, এই আলোচনার ক্ষেত্রে নেগেটিভিটি যদি বাংলা যে সেলিব্রিটির একটি এঞ্জিন হয়, তবে প্রাইমেসি বা আদ্যতার রেটরিক হলো অন্যটি। বিভিন্ন চ্যানেলরা প্রায়ই নিজেদের বিজ্ঞাপন দেয় কোনো কিছু প্রথম করা বাঙালি ইউটিউবার হিসেবে কিংবা সবচেয়ে বড় হিসেবে। এটা এমন একটা ইডিওসিনক্রেটিক ন্যারেটিভ যার কাজ বর্ণনামূলক নয় বরং আর্থিক। ফার্স্ট বা বিগেস্ট হওয়া মানে এক আধিপত্য দাবি করা এবং মোনোপলির দাবি টেনে আনে বিনিয়োগ এবং প্ররোচনার পুঁজি। যে ক্রিয়েটর একটি ক্যাটাগরির মালিক বলে বিবেচিত হন, তিনি বড় প্রজেক্টের অর্থায়নের জন্য পুঁজি বা ক্যাপিটাল জোগাড় করতে পারেন, যার মাপ আবার পিছন ফিরে সেই আধিপত্যের দাবিকেই ন্যায্যতা দেয়। এটাই ঠিক সেই যুক্তি যা পিটার thiel তার কম্পিটিশন ইজ ফর লুজার্স লেকচার এ তুলে ধরেছিলেন, যেখানে তিনি বলেন ক্যাপিটালিজম অ্যান্ড কম্পিটিশন আর অ্যান্থনিমস। ক্যাপিটালিজম এবং কম্পিটিশন হলো পরস্পর বিপরীত। কম্পিটিটিভ মার্কেট লাভ ক্ষয় করে, অথচ মোনোপলি টেকসই ভ্যালু ধরে রাখে, কারণ টেক কোম্পানির প্রকৃত ভ্যালু নিহিত তাদের সুদূর ভবিষ্যতের ক্যাশ ফ্লোতে, যা এমন এক দীর্ঘমেয়াদী বিনিয়োগ সম্ভব করে যা কম্পিটিটররা, যা প্রতিযোগীরা বহন করতে পারেন না। thiel এর কৌশলগত পরামর্শ, আগে একটি ছোট উপেক্ষিত মার্কেট দখল করো, তারপর প্রসারিত হও, প্রায় নিখুঁতভাবে মেলে বাঙালি ক্রিয়েটর এর পাঠ্যপুস্তকের সঙ্গে। একটি স্থানীয় ভাষা, আঞ্চলিক সীমাবদ্ধ বিশেষ ইচ্ছানুসন্ধান হলো এমন এক স্মল মার্কেট যাকে ফিল্ম, মিউজিক এবং এন্ডোর্সমেন্ট এ প্রসারিত হওয়ার আগে যুক্তিসঙ্গতভাবেই নিজের বলে দাবি করা যায়। ফলপ্রসূ প্রশ্নটি হলো, মোনোপলি রেটরিক এবং কালচারাল প্রায়োরিটির এই সংযোগ কি স্থায়ী কোনো দাম দেয়? কমেডিক মিডিয়া ক্রিটিসিজমে, স্কিট মেকিং এর ক্ষেত্রে কিংবা একটি মিউজিক্যাল ক্যারিয়ার ফার্স্ট এভার টু ডু ইট ওর বেস্ট দেয়ার হ্যাজ এভার বিন ব্যবহারিক অর্থে ভাপা একটা সুপারলেটিভ। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের ধারণা, যদি নর্থ ডাকোটায় আমরা বিস্তারিত করি বা নর্থ ডাকোটার স্ট্যানফোর্ড যদি প্রতিষ্ঠিত হয়, তার মূল্য কখনো স্ট্যানফোর্ডের সমতুল্য হতে পারে না। এই প্রসঙ্গে আলোচনাটা করা দরকার। ক্যাপিটালিজম এবং কম্পিটিশন পরস্পর বিপরীত বলে এই লেগেসি প্রমাণিত উৎকর্ষের চেয়ে বরং বেশি করে জ্বালানি পায় একটি পূর্ব প্রতিষ্ঠিত প্রধানত শ্বেতাঙ্গ এবং পুরুষ অধিকৃত ক্রিয়েটর স্পেসের মানের বিরুদ্ধে একাধিপত্যর সফলতার দাবি থেকে, যে মানগুলি নিজেরাই ছিল অত্যন্ত সংকীর্ণ। যখন আমরা প্রশ্ন করি একই রেপারটোয়ার পরিবেশনকারী একজন তরুণ নারী একই পুরস্কার বা রিওয়ার্ড পেতেন কিনা, তখন এম্পিরিক্যাল লিটারেচার স্বাভাবিক ধারাবাহিকতায় উত্তর দেয় না। এই অসম্যতা ব্যক্তিগত প্রতিভা বা পরিশ্রমের বিষয় নয়, বরং এটা একটা কাঠামোগত পরিসর যা কাজ করে অ্যালগরিদম, কমেন্ট সেকশন এবং প্রাইজ বন্টনকারী কালচারাল স্ক্রিপ্ট এর স্তরে। তরুণ নারীরা অ্যাসপিরেশনাল এবং ভিজিবিলিটি লেবার পুরুষদের অন্তত সমান নিবিড়তায় পরিবেশন করেন। বস্তুত লিটারেচার এই আদর্শ অ্যাসপিরেশনাল লেবারার নারীরাই। জাফি এর মূল গবেষণা অ্যাসপিরেশনাল লেবার আদর্শকে সরাসরি ফেমিনাইজড জনরায় স্থাপন করে, ফ্যাশন, বিউটি অ্যান্ড রিটেল, যেখানে নারীদের দাম প্রকাশ করতে বলা হয় discourses of authenticity, community building and brand devotion। এই ব্যাপারগুলোর মধ্য দিয়ে ঠিক সেই খাঁটিত্বের শ্রম যাকে কর্রেস আলোনসো এবং এলেক্সপোরো আলবিজুরি দেখিয়েছিলেন অডিয়েন্স পুরস্কৃত করে। সমস্যা হলো প্ল্যাটফর্মের এই লেবারকে একটি সংকীর্ণ ফেমিনাইজ গ্রহণযোগ্য কন্টেন্ট এর ব্র্যান্ডে ঠেলে দেয় এবং তারপর তা অসমভাবে পরিশোধ করে। বেশপ বিউটি ব্লগিং ইকোনমির ব্যাপারটি অধ্যয়ন করে যুক্তি দেন যে ইউটিউব অ্যালগরিদম অ্যাক্টিভলি প্রমোটস হেজেমনিক ফেমিনাইজ কালচারাল আউটপুটস এবং এই ব্যাপারটা তৈরি করে একটা বৈষম্যমূলক দৃশ্যমানতার হায়ারার্কি। একজন তরুণ বাঙালি নারী হয়তো বাঙ্গাই এর মতো সাবলীলভাবেই সেলফ ব্র্যান্ডিং বা স্ব-বিপণনযোগ্যতা
কলকাতার ব্যাপারটা প্রসারিত করতে পারেন, কিন্তু বর্তমান পরিকাঠামো তাকে ঠেলে দেয় লাইফস্টাইল এবং বিউটির দিকে। বাঙ্গাই এর আত্মপুনর্গঠন যদি সংস্কৃতির সোশ্যাল কারেন্সি এবং এন্টারপ্রেনিউরশিপ এ পরিণত হওয়ার সূচক হয়, তবে তার আর্টিফ্যাক্ট গুলো সেভাবেই সংরক্ষণের যোগ্য, তবে তা সমালোচনামূলকভাবে সংরক্ষণযোগ্য। এই ক্ষেত্রে ব্যবহার করতে পারি আমরা একটা লিঙ্গ বৈশিষ্ট্যগত দৃষ্টিভঙ্গি। এখানে প্রস্তাবিত সুপারিশটি অত্যন্ত নির্দিষ্ট। কলকাতার কিউরেটর এবং মিউজিওলজিস্টদের উচিত বাঙালি ইন্টারনেট কালচারকে বর্ন ডিজিটাল দলিল, চ্যানেল, কমেন্ট, থ্রেড, বর্ধমানের বিস্মল এর মতো ভার্নাকুলার শব্দবন্ধ, বাং, অনামাস্টিক বংশধারা, ফার্স্ট অ্যান্ড বিগেস্ট প্রমোশনাল রেটরিক এবং মেল ও ফিমেল ক্রিয়েটরদের বিভেদমূলক রিসেপশন, এই গোটা ব্যাপারটাকে একটা গ্যালারি প্রদর্শনী বা একটা স্থায়ী সংযোজন হিসেবে উপস্থাপন করা, যেখানে একটা আঞ্চলিক ইন্টারনেট সংস্কৃতির প্রথম ধরনের প্রাতিষ্ঠানিক স্বীকৃতি পাওয়া যেতে পারে, যা আর্থিক এবং সিম্বলিক ভ্যালুতে রূপান্তরিত হয়েছে।